বিজ্ঞানী, মনে হয় না আর বেশি ঘুষি বানানোর দরকার আছে। আজকের ঘুষি হবে সব থেকে বড়, আর তাতেই মহারাজের হবে আক্কেলে গুড়ুম। আরে ওরাই তার মানে ঘুষি তৈরি করে। গোপাল দাদু, ও তোরা এসে গেছিস? কিন্তু ওই চকচকেটা কি? ওটাকে বলে ফসফরাস, জোনাকি পোকার পেছনে থাকে। এখন চলো বিজ্ঞানী, মহারাজের কাছে যেতে হবে। পালকি ছেড়ে দিয়ে এই হেঁটে ফেরাটা কি ঠিক হচ্ছে মহারাজ? আরে বাবা, এই চাঁদের আলোতে নিজের দেশের মাটিতে হাঁটা, এর মজাটা কি কম? তা গোপাল, তুমি যে পরিমাণ রসগোল্লা খাচ্ছিলে, বিশ্বম্ভর বণিকের মুখখানা তো দেখার মতো হয়েছিল। ঠিক বলেছেন, গোপালের ওই পেট কেটে গবেষণা করা দরকার। ওর ওই পেটে যে কত সহস্র সুরঙ্গ যে আছে, যেখানে রসগোল্লা, পাঁঠার মাংস কোন গহ্বরে লুকিয়ে থাকে তা বুঝতে পারা যায় না। আরে আরে, ওদিকে দেখো, ওটা কি দেখা যায়? সত্যি তো মহারাজ, ওটা কিসের আলো? হ্যাঁ, একবার জ্বলছে একবার নিভছে, আর কি দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। আরে ওটা তো আলেয়া ভূত, এক্ষুনি ঘাড় মটকালো বলে, পালাও পালাও। ওরে বাবা, ওরে বাবা, ভূত, ভূত, পালাও! পালাও পালাও, ভূত! ওরে বাবা, ও ও ও ও, আমি যে আর ছুটতে পারছি না। তোমরা 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 আমার জন্য দাঁড়াও, না হলে রাজসভায় গিয়ে সবার পিঠে 100 বেতের বাড়ি পড়বে। মহারাজ, আমি আমি নিজের ইচ্ছেই ছুটছি না মহারাজ। আমার পেটের ভেতর ওই পাঁঠাটাই ছুটছে, আর আমি পা নাড়াচ্ছি। আপনার আপনার নধর শরীরে লোভেই ওই ওই ভূতটা আসছে মহারাজ। আরো জোরে ছুটুন, আরো জোরে ছুটুন, আরো জোরে। ও ও সেনাপতি, তুমি অন্তত দাঁড়াও। খেপেছেন? আপনার কথা না শুনলে বড়জোর মাইনে কাটবেন, আর ভূতে ধরলে তো মাথাটাই যাবে। কত আগার দল, একবার ধরতে পারি। ও খুব জোর বেঁচে গেছি। ও, আর একটু হলেই ধরেছিল আর কি। তুমি যে বড় আমাকে ফেলে পালাচ্ছিলে সেনাপতি, এবার এবার তোমাকে কে বাঁচাবে? ক্ষমা করবেন মহারাজ, বিদেশি সৈন্যদের থেকে আপনাকে বাঁচানো আমার কাজ, ভূতের হাত থেকে নয়, ওটা ওঝার কাজ। হক কথা, একদম হক কথা। আরে আরে, আপনারা এই সময় এখানে দাঁড়িয়ে কেন? আরে একটা সামান্য আলেয়া দেখে সবার আত্মারাম একেবারে খাঁচা ছাড়া হয়ে গেছে। বলো কি, ওটা কি একটা সামান্য জিনিস হলো? একেবারে আলেয়া ভূত। মহারাজ মহারাজ, অযথা ভয় পাবেন না। এ আলো কোনো ভৌতিক আলো নয়, এটা সামান্য বায়বীয় পদার্থ থেকে উদ্গত আলো। তাহলে গোপাল, তুমি যে বললে আলেয়া ভূত, আসলে বাচ্চারা তো ওটাকে আলেয়া ভূত বলে, তাই একটু মস্করা করলাম আর কি। না না, তোমরা ভুল বলছো। আলিয়া নামটা আমি আগেই শুনেছি। এটা এটা আলো ভূত। না না মহারাজ, আপনি মিছি রাগ করছেন। ওটা কোনো ভৌতিক আলো নয়। চুপ করো, তোমরা সবাই বুঝি পণ্ডিত হয়ে গেছো না? ওটা যদি ভূত নাই হয়, তবে তবে হয় ওটা ধরে এনে আমাকে দেখাবে, না হলে আর রাজসভাতেই আসবে না। ঠিক, একদম ঠিক বলেছেন মহারাজ। চলুন আমরা বাড়ি ফিরি। কি হে বিজ্ঞানী, আলেয়া ধরার এবার কি উপায়? আমি তো ওটাকে গ্যাস বলেই জানি গোপাল, কিন্তু কিভাবে ওটা হয় তা জানি না। ঠিক আছে, চলো কাল থেকে আমরাই ওটাকে ধরার চেষ্টা করি। ধরতে পারলে বাচ্চা বুড়োরা আর ওটাকে ভয় পাবে না। ঠিক আছে, তাই হবে।
আজকে বড় চিন্তিত দেখাচ্ছে মহারাজ। কেন শুরু হচ্ছে না রাজসভার কোনো কাজ? মহারাজ, রাজসভার কাজ তো শুরু করা উচিত। অনেকে অনেক রকম অভিযোগ নিয়ে এসেছে। কাজ তো করতেই হবে, কিন্তু চিন্তার বিষয় হলো গোপালেরই তো পাত্তা নেই। সে তো আজ অনেক দিন হয়ে গেল আসছে না, বিজ্ঞানীও বেপাত্তা। আগে গোপালের বাড়িতে একটা দুধ পাঠিয়ে দেখা যাক। ও একটা তো সুযোগ পেলেই কামাই করে। বেশ, তবে পাঠাও দুধ। দুধ পাঠিয়ে হবে না কোনো কাজ, সরেজমিনে দেখে আসতে হবে আজ। গোপাল বাড়ি আছো নাকি? গোপাল, পেন নাম নেবেন মহারাজ? গোপাল কোথায়? বেশ কয়েকদিন ধরে রাজসভায় যাচ্ছে না। মহারাজ তো ভেবেই অস্থির। আমি আর কি বলবো মন্ত্রী মশাই, আমারও তো দিনরাত একই চিন্তা। কোথায় যে যায় লোকটা, কোথায় যে ঘোরে, কোথায় উল্টে পড়ে থাকে, তার কোনো ঠিক নেই। সে কি কাণ্ড! কোথায় যায়, কোথায় ঘোরে মানে? তোমায় কিছু বলে যায় না? না মহারাজ, এমনিতেই তো কুড়েছিল। বাড়িতে দিনরাত ঘুমোতো, আর মাঝে মাঝে রাজসভায় যেত। তাও যদি আপনি দুবার লোক পাঠিয়ে ডাকতেন। তারপর এখন হয়েছে নতুন রোগ। রোগ? কি রোগ? তা বৈদ্যের সাথে তো কথা বলেনি। না মহারাজ, এ রোগ সে রোগ নয়, এ রোগ আলু ধরার রোগ। আলু ধরা রোগ? কেন, গোপালের মাথায় কোনো ব্যামো টেমো নেই তো? না মহারাজ, আপনাকে আলিয়া দেখাবে বলে ও আর বিজ্ঞানী সারা রাত অন্ধকারে ঘুরে ঘুরে বেড়ায়, আর কোনো গ্যাস ধরবার চেষ্টা করে জানেন। আমি একদিন বলতে গিয়েছিলাম বাতাস আবার ধরা যায় নাকি, তাতে সে দাঁত মুখ খিচিয়ে এমন বকলো, আমি কেঁদেই অস্থির মহারাজ। আমার কি হবে? সে কি, ও আবার তোমাকে বকে? হ্যাঁ মহারাজ, আমাকে দিন রাত বকে, মুখ ঝামটা দেয়, দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে আমার চোখের জল শুকিয়ে গেছে মহারাজ। আহা হা হা, গোপাল তো এত নিষ্ঠুর, আমার তা জানা ছিল না। নিষ্ঠুর বলে নিষ্ঠুর, আমাকে খারাপ কথা বলতে তোর একটুও বাঁধে না। শুধু তাই নয় মহারাজ, বাজারে যায় না, বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস আনে না, সংসারের জন্য প্রয়োজনের টাকা পর্যন্ত হাতে দেয় না। ঠিক আছে গোপাল গিন্নি, তোমার এত কষ্ট যন্ত্রণা তো আমাদের জানা ছিল না। তবে তবে তুমি নিশ্চিন্তে থাকো, আমি নিশ্চয়ই গোপালের সাথে এই বিষয়ে কথা বলবো। তোমার সঙ্গে যাতে এই ঘটনা ভবিষ্যতে না ঘটে তা আমি অবশ্যই দেখব। বুঝলে মন্ত্রী, গোপাল তো ভারী অন্যায় করছে। গোপাল বরাবরই অন্যায় করে মহারাজ। ও নেহাত আপনার প্রিয় পাত্র বলে সব সময় আমি সব কথা আপনাকে বলতে পারি না। না না না, এবার তো আমার কিছু করা দরকার। মহারাজ, কিছু করার জন্য তো ওকে আগে খুঁজে বার করতে হবে। আপনার সেদিনের কথাটাকে ভাল করে নিশ্চয় ফাঁকি মারছে। ঠিক বলেছ, সত্যি গোপাল বায়ু ধরছে ভাবতেই কেমন যেন অবাক লাগছে। ও তো এত বোকা ছিল না। বোকা না ছাই, এটা নিশ্চয় ওর আর একটা চালাকি। আরে, এখানে কার যেন নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। তাই তো পুকুর পাড়ের দিক থেকেই যেন আওয়াজটা আসছে। চলো তো গিয়ে দেখি। ওই দেখুন মহারাজ, চেনা চেনা লাগছে না? কি আশ্চর্য, গোপাল আর বিজ্ঞানী এখানে ঘুমোচ্ছে। ওদের জাগাও মন্ত্রী। গোপাল, ও গোপাল, গোপাল, বিজ্ঞানী, ও বিজ্ঞানী। হ্যাঁ, প্রণাম মহারাজ। তোমাকে পরে দেখছি, আগে ওটার ব্যবস্থা করি। গোপাল, ও গোপাল, লক্ষ্মী ছেলে, এবার উঠে পড়ো সোনা, সকাল হয়ে গেছে। দেখলেন তো, ও উঠছে না। মহারাজের জয় হোক। এই তো আমি এসে গেছি মহারাজ। বলি, তুমি কোথায় এসেছো? তুমি কোথাও আসনি গোপাল, আমরাই তোমার কাছে এসেছি। আর তুমি এই ভর দুপুরে হাটের মাঝে নাক ডাকিয়ে ঘুমোচ্ছ।
আগে মহারাজ ওই চোখটা একটু লেগে গেছিল আর কি। বটে, তুমি আমার রাজসভার ভাঁড়, তোমার কাজ হলো সবাইকে মনোরঞ্জন করা, তা না করে রাস্তায় পড়ে পড়ে ঘুমোচ্ছ। মহারাজ ওর গিন্নির কথাটা বলুন বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার বাড়ি গিয়েছিলাম। তোমার গিন্নির তো দুঃখের কোনো সীমাই নেই। না তুমি তাকে টাকা পয়সা দিচ্ছ, না রান্না বান্নার জন্য আনাজপত্র কিনে দিচ্ছ, তা তুমি করছোটা কি গোপাল? না মানে ওই মহারাজ ওই আলেয়া। হ্যাঁ, তুমি আলিয়া ধরার কাজে লেগে পড়েছো শুনলাম, কিন্তু তা বলে বাড়ির লোককে কষ্ট দেবে? ছি 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 ছি, ছি। তুমি এত বড় অন্যায় করছো। মহিলারা হলো মায়ের জাত, তুমি তাকে কষ্ট দিয়েছো। এখন এই ভরা বাজারে এই কাজের জন্য সকলের সামনে ক্ষমা চাও। না মহারাজ, আর হবে না। পাঠশালার বাচ্চাদের মতো আচরণ করো না গোপাল। তুমি এই ভরা হাটে সকলের সামনে কান ধরে চেঁচিয়ে ক্ষমা চাও। ঠিক বললাম তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, নাও গোপাল নাও, শুরু করো। ঠিক আছে মহারাজ, আমি ক্ষমা চাইছি। আমি আমার স্ত্রীর সঙ্গে যে দুর্ব্যবহার করেছি তার জন্য আমি আর এমন কাজ করব না। বেশ বেশ বেশ, এখন তুমি বাড়ি চলে যাও। কাল যথা সময়ে তোমাকে যেন রাজসভায় দেখতে পাই। যথা আজ্ঞা মহারাজ। এর প্রতিশোধ আমি নেবই বিজ্ঞানী। এই ভরা হাটে সবার সামনে মহারাজ আর মন্ত্রী আমাকে ক্ষমা চাওয়ালেন, আর হাটের প্রত্যেকটা লোক মজা নিল। এদের প্রত্যেককে যদি আমি ক্ষমা না চাওয়াই তবে আমার নামও গোপাল ভাঁড় নয়। হ্যাঁ, চলো বিজ্ঞানী। আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে মহারাজ। না মন্ত্রী, আমি একটা কথা ভাবছি। কি ভাবছেন মহারাজ? মনে হয় কাল আমরা গোপালকে না একটু বেশি বকাঝকা করে ফেলেছি। না মহারাজ, ও যা অন্যায় করেছে তার জন্য আপনি ওকে যা বলেছেন তা বেশি হয়েছে বলে আমার মনে হয় না। সেটাই, ওর অন্যায়টা গুরুতর ছিল। আচ্ছা, ওটা কি বলো তো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, সত্যি তো কি ওটা? তারা তো নয়। ধূমকেতু বলেই তো মনে হচ্ছে। কিন্তু ওটাকে তো প্রকাণ্ড ঘুষির মতো দেখাচ্ছে। হ্যাঁ, এ তো একটা আস্ত ঘুষি, কিন্তু এটা আকাশে এলো কি করে? এ কি সর্বনাশা সংকেত! হ্যাঁ, এটা কি দেবতার ঘুষি মন্ত্রী? কি করে জানবো মহারাজ? বেটা বুদ্ধু, যাও যাও, এক্ষুনি সবাইকে গিয়ে খবরটা দাও। দেখেছো গোপাল দাদু, আকাশে ওটা কি? দেখেছি রে, দেখেছি, তাই তো মহারাজের কাছে ছুটছি। সে কি? হ্যাঁ, ওটা কি বলো তো? হ্যাঁ, আমার তো মনে হয় ওই ভগবান রেগে গিয়ে আমাদের ঘুষি মারবেন বলছেন। চলি গো, মহারাজ এক্ষুনি ডেকেছেন। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা! আকাশও ঘুষি দেখাচ্ছে। কি মজা, কি মজা! চুপ কর বেয়াদব! কি মজা! ওই ঘুষি যদি কিল হয়ে সবার পিঠে পড়ে, মাথায় একেবারে কাঁঠাল পেকে যাবে। শুনলি না? ও ঘুষি মোটেই শুভ লক্ষণ নয়। ও মা গো, আমাদের কি হবে গো? ও গো, বাঁচাও! ও মা গো, ওই ঘুষি আমাদের চাপটা করে দেবে গো! ওই ঘুষি আমাদের চাপটা করে দেবে গো! হে ভগবান, রক্ষে করো ভগবান, রক্ষে করো! সবাই ভয় পাচ্ছে, ভয় পেয়ে কাঁপছে। কি মজা, ভারী মজা! মহারাজের জয় হোক। জ্যোতিষী, এ কি কাণ্ড দেখেছো? আকাশে ঘুষি দেখা যাচ্ছে। ঠিক, এটা বড়ই অশুভ সংকেত মহারাজ। আকাশ থেকে ঘুষি নেমে আসা কখনোই শুভ সংকেত হতে পারে না মহারাজ। তাহলে এই ঘুষির থেকে বাঁচার কোনো উপায়? মহারাজ, আমাকে গণনা করে বলতে হবে। করো করো, যা ইচ্ছে করো, যে করেই হোক এই বিপদ থেকে বেরোনোর একটা রাস্তা বের করো।
আগে কিছুই তো বুঝতে পারছি না মহারাজ। সর্বনাশ, তাহলে? আমি বুঝেছি। বলো বলো, কি বুঝেছো বলো। সে খুব সব্যনেশে এক ব্যাপার। ব্যাপারটা কি সেটা তো বলবে। আজ থেকে 715 বছর আগে এ রাজ্যে এমন ঘটনা একবার ঘটেছিল বটে। আমি আমি আমার বাবার কাছে শুনেছিলাম। সে কি? কেন? যখন রাজ্যে পাপাচার বেড়ে যায়, মানুষ প্রচুর অন্যায় করে, তখন ওপর থেকে ঈশ্বর তাদের শিক্ষা দেবার জন্য এইভাবে ঘুষি দেখান। তারপরও যারা শুধরোয় না তাদের ছাড়ুন তো, যত সব বাজে কথা। ঠিক আছে, আজ সব বাড়ি যাও। কাল সন্ধেতেও ওটা আকাশে থাকে কিনা দেখে সেই মতো ব্যবস্থা হবে। আরে গোপাল দাদু ওই জঙ্গলে কি করতে যাচ্ছে? চল তো দেখি। বিজ্ঞানী, মনে হয় না আর বেশি ঘুষি বানানোর দরকার আছে। আজকের ঘুষি হবে সব থেকে বড়, আর তাতেই মহারাজের হবে আক্কেলে গুড়ুম। আরে ওরাই তার মানে ঘুষি তৈরি করে? গোপাল দাদু! ও, তোরা এসে গেছিস? কিন্তু ওই চকচকেটা কি? ওটাকে বলে ফসফরাস, জোনাকি পোকার পেছনে থাকে। এখন চলো বিজ্ঞানী, মহারাজের কাছে যেতে হবে। ভগবান ঘুষি দেখাচ্ছেন, কি অন্যায় কথা। আর আজকে আরো বড় হয়েছে। তার মানে ওটা আরো কাছে এসে পড়েছে। গোপাল মনে হয় ঠিক কথাই বলেছিল। হ্যাঁ, যা মনে হচ্ছে হাতে কিন্তু সময় খুব কম। কিন্তু গোপাল কোথায় গেল? এসো 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 গোপাল। এখন উপায় কি বলো? মহারাজ, আমার মনে হয় সারা গ্রাম, শহরের লোক, রাজ্যের লোক একত্রিত হয়ে যদি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং অনুরোধ করি আমাদের ত্রুটি মার্জনা করতে, তাহলে যদি ঈশ্বর আমাদের কথা শোনেন। এতে কি কাজ হবে? তা আপনার কাছে যদি আরো ভালো কোনো উপায় থাকে তো বলুন, বলুন না, বলুন। ছাড়ো তো গোপাল। সেনাপতি, এক্ষুনি সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দাও যে প্রত্যেককে একত্রিত হয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার আদেশ এসেছে, আর তা কালকেই। আগে ঠিক আছে মহারাজ। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশ, আজ সকালে সূর্যোদয়ের সাথে সাথে সমগ্র রাজ্যবাসী বাড়ি থেকে বেরিয়ে আকাশের এই ঘুষির দিকে তাকিয়ে নিজের দোষ স্বীকার করবে, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করবে। শোনো 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 গ্রামবাসী, শোনো 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 গ্রামবাসী, বেরিয়ে এসো এবং মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশানুসারে ঈশ্বরের কাছে ক্ষমা চাও। মহারাজ নিজেও রাজমহল থেকে বেরিয়ে ক্ষমা চাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শোনো শোনো শোনো। ঈশ্বর, ঈশ্বর আমায় ক্ষমা করে দিন। আমি আমার ছেলে গোলটাকে প্রচন্ড মারি। ওকে ওকে আমি আর এত মারবো না, আর এত মারবো না। ঈশ্বর, আমায় ক্ষমা করে দিন। আমি আমার বউকে গত দু বছর বাপের বাড়ি যেতে দিইনি। আমায় ক্ষমা করে দিন। আমি আমার মালিকের গাধাটার ছোলা নিজে খেয়ে গাধাটাকে ঘাস খাইয়েছি। আমায় ক্ষমা করে দিন ঈশ্বর। আমি সকলকে অযথাই বকাঝকা করি, মাঝে মাঝে গোপালের ওপর অবিচার করি, মন্ত্রীকে বিশ্বাস করি। আমাকে ক্ষমা করে দিন ঈশ্বর। এই দোষ আমি স্বীকার করলাম। এই যে সবাই দেখুন, মন্ত্রী মশাই দোষ স্বীকার করছেন না। এবার না ওর দোষেই আমাদের সকলকে অক্কা পেতে হয়। মন্ত্রী,
না না বলছি তোমরা শান্ত হও হ্যাঁ ঈশ্বর মানে ভগবান, আমি গোপালের প্রতি মাঝে মাঝে কিঞ্চিত ঈর্ষান্বিত হয়ে পড়ি, রাজকোষ থেকে চুরি করি, আর মাঝে মাঝে ঘুষ খাই, আমায় ক্ষমা করো। হে ঈশ্বর, আমি আমি যে লোককে ঠকাই, আমায় ক্ষমা করো। হে ঈশ্বর, আমি ওজনে জালিয়াতি করি, হ্যাঁ আমি আর জালিয়াতি করব না। ঠিক আছে, সকলের ক্ষমা চাওয়া হয়ে গেছে। এবার সবাই বাড়ি চলে যান, নিজের কাজে যোগ দিন। আজ রাতে ঘুষির দিকে তাকিয়ে আমরা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে কি করা উচিত। কি তাই তো গোপাল? হ্যাঁ মহারাজ, যথার্থ বলেছেন। আজকে রাতে নিশ্চয়ই কিছু না কিছু ফল পাওয়া যাবেই। মন্ত্রী, আজ ঘুষির আকার ছোট বলে মনে হচ্ছে না? মহারাজ, আজ আমরা ক্ষমা চেয়েছি, তাই ঘুষির আকার ছোট হয়ে গেছে। ওই ভগবানের ক্রোধের প্রকোপ কমলে এভাবেই বোধহয় ওই ঘুষির আকার ছোট হয়ে যায়। আমার মনে হচ্ছে ভগবান আমাদের ক্ষমা করেছেন। তাই যেন হয়। ভগবান রক্ষে করো, ভগবান রক্ষে করো। কি হলো, হাসছো কেন? আসল ব্যাপারটা হলো আজকের খুশি হবে সব থেকে বড়, আর তাতেই মহারাজের হবে আক্কেলে গুড়ুম। গোপাল দাদু, ও তোরা এসে গেছিস? কিন্তু ওই চকচকেটা কি? ওটাকে বলে ফসফরাস, জোনাকি পোকার পেছনে থাকে। সত্যি গোপাল, তুমি যে আমাদের এভাবে আকাশে ঘুষি দেখিয়ে জব্দ করবে তা আমরা বুঝতেও পারিনি। আমাকে ক্ষমা করবেন মহারাজ। না গোপাল, তুমি সত্যি আবার আমাদের তোমার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছো এবং সকলকে এত পরিমাণ হাসিয়েছো। ও না 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 না, শুধু হাসানোই নয়, সকলকে হাসিয়েছো বটে। প্রত্যেকে নিজের অন্যায় স্বীকার করেছে, এ তো ভাবাই যায় না। তোমার এই অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্য তোমাকে আমি 50টি স্বর্ণ মুদ্রা দিলাম। ধন্যবাদ মহারাজ। আমার বড়ই দারিদ্রতা চলছিল, 1 মাস মাইনে দেননি, সেটাও যদি বেশ বেশ, তোমার বকেয়া মাইনে হিসাবে আরো 50টা স্বর্ণ মুদ্রা দিলাম। ধন্যবাদ মহারাজ।